নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এই দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট কি এবং তার জন্য কেন এত প্রতিবাদ বা মিডিয়াতে এত তোলপাড় হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ভারতের দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট এই বিষয়টি জানার পূর্বে আরও একটি ঘটনা আমি আপনাদের সামনে আজ উল্লেখ করব, আর তা হলো নর্মদা বাঁচাও আন্দোলন। যাদের বয়স কম, যাদের বয়স 30-এর কাছাকাছি, তারা হয়তো এই বিষয়টি সম্পর্কে খুব একটা অবগত নাও হতে পারেন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটি আমাদের সকলের জানা উচিত। এই ঘটনাটি সম্পর্কে জানতে পারলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের এই ভারত বা ভারতীয় উপমহাদেশের যত দেশ আছে সেসব দেশে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট একটি বিশেষ গোষ্ঠী পিছিয়ে দেয় এবং চিরকালের মতো আমাদেরকে একটি শক্তিহীন রাষ্ট্রে পরিণত করে রাখে। এই নর্মদা বাঁচাও আন্দোলন এটি 1980-র দশকে প্রকৃতপক্ষে নর্মদা নদীর উপরে একটি দাম তৈরি করার কথা চলছিল, যেটি ছিল সর্দার সরোবর দাম। তখন ধারণা করা হচ্ছিল যে এই নদীর উপরে দামটি বসাতে পারলে ভারতের, বিশেষ করে গুজরাটের কৃষিক্ষেত্রে যে জলের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ সেচের মৌসুমে জল পাওয়া যায় না, সেই সমস্যাটা যেমন দূরে যাবে, পাশাপাশি তার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করেও বিদ্যুতের চাহিদাও মেটানো হবে। এই যে বিরাট উন্নয়নের কথা বলার চেষ্টা করা হচ্ছিল, সে কারণে একটি বিরাট প্রজেক্ট হাতে নেওয়া হয়, আর যার নাম ছিল সর্দার সরোবর দাম প্রজেক্ট। তখন 1985 সালে এক শ্রেণীর বুদ্ধিজীবী, যাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন মেধা পাটকার, সেই মেধা পাটকারের নেতৃত্বে এক শ্রেণীর বুদ্ধিজীবী বিরাট আন্দোলন শুরু করলেন, আর তার নাম হলো নর্মদা বাঁচাও আন্দোলন। তারা বললেন যে এই ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে প্রচুর মানুষ গৃহহীন হবে, জলের তলে তলিয়ে যাবে অনেক গ্রাম, তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে না, নর্মদা নদী শেষ হয়ে যাবে, নর্মদা নদীর জল শেষ হয়ে যাবে, এরকম নানা রকমের কথা তারা বলা শুরু করলেন। এই মেধা পাটকারের মতো আরো বুদ্ধিজীবীরা তাদের সাথে যোগ দিলেন, এবং সেই সাথে যোগ দিলেন বলিউড বা সিনেমা জগতের অনেক সেলিব্রিটি। তারা নানাভাবে আন্দোলন শুরু করলেন এবং শেষমেশ এই প্রজেক্টটি সরকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং এই আন্দোলনটি, অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলনটি এত বিখ্যাত হয়ে ওঠে যে সারা ভারতে, এমনকি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশেও এই নর্মদা বাঁচাও আন্দোলনের কথা শেখানো শুরু হয়। তখন দেখানো হয় যে কিভাবে সুশীল সমাজের মানুষ ভারতকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে এই সর্দার সরোবর দামটি বন্ধ করে দিয়ে। সেই 1985 সালে আন্দোলন শুরু হওয়ার পর কয়েক দশক পিছিয়ে যায় এই সর্দার সরোবর দামের কাজটি। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ক্লিয়ারেন্স দেওয়ার পর আবার সেই সর্দার সরোবর দাম তার কাজ শুরু হয়, এবং শেষ পর্যন্ত 2017 সালে সম্পূর্ণরূপে এর কাজ কমপ্লিট করা সম্ভব হয়। বাস্তবে দেখা গেল যে আশঙ্কার কথা বলা হচ্ছিল, অর্থাৎ জলের তলে তলিয়ে যাবে অনেকগুলি গ্রাম, মানুষ গৃহহীন হয়ে যাবে, তারা ক্ষতিপূরণ পাবে না, নর্মদা নদী শেষ হয়ে যাবে, বাস্তবে দেখা গেল তার কোনোটিই হলো না। কিন্তু মেধা পাটকার বা তার সহযোগীরা কেউই তাদের ভুলের কথা আজও পর্যন্ত স্বীকার করেননি, এবং এই সর্দার সরোবর দামের মাধ্যমে গুজরাটে ব্যাপক পরিবর্তন হয়েছিল। যা হোক, তাদের কারণে এই প্রজেক্টটি প্রায় 2 দশক পিছিয়ে যায়, এবং যেটি কিনা প্রায় 2000 সালের দিকেই শেষ হওয়ার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত 2017 সালে শেষ হয়। অর্থাৎ এই যে বুদ্ধিজীবীরা সবসময় যে পরিবেশের কথা বলেন বা কোনো কিছু বাঁচানোর কথা বলেন, বা অকারণে যুক্তি দেখিয়ে নানাভাবে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো সেগুলি বন্ধ করার কথা বলেন, সেগুলি সবসময় সত্যি নাও হতে পারে। এই রকম অনেকগুলি ডেভেলপমেন্টাল প্রজেক্ট ভারতে ঘটেছে, যেগুলি এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং সিনেমা জগৎ বা সেলিব্রিটিদের সহায়তায়, বা তাদের সাথে আবার রাজনীতিবিদরাও যোগ দিয়েছেন, যে তাদের তীব্র প্রতিবাদের কারণে কয়েক দশক করে পিছিয়ে গেছে বা বন্ধই হয়ে গেছে
এবং যার কারণে পরবর্তীতে ভারতকে বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত প্রজেক্টের বিবরণ দিতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই আমরা এখন এই দ্য গ্রেট নিকোবর প্রজেক্টের দিকে চলে যাব। দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট নামটি শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভারত মহাসাগরে ভারতের যে দ্বীপপুঞ্জগুলি রয়েছে, যেটিকে অনেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বলে থাকেন, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ দ্য গ্রেট নিকোবর দ্বীপ বা দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড, তাতে একটি প্রজেক্ট। এটি কি? এটি মালাক্কা প্রণালী থেকে 40 নটিক্যাল মাইল দূরের একটি প্রজেক্ট। এই মালাক্কা প্রণালী এবং সিঙ্গাপুর প্রণালী এটি পৃথিবীর সবথেকে ব্যস্ততম প্রণালী, অর্থাৎ এখান দিয়ে পৃথিবীর সবথেকে বেশি জাহাজ চলাচল করে। এই মালাক্কা প্রণালীর এক পাশে মালয়েশিয়া, অন্য পাশে ইন্দোনেশিয়া এবং তার পূর্বে রয়েছে সিঙ্গাপুর। এবং এই মালাক্কা এবং সিঙ্গাপুর প্রণালী পৃথিবীর ব্যবসা বাণিজ্যের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রণালী। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশের যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তা মূলত এই মালাক্কা এবং সিঙ্গাপুর প্রণালী দিয়েই যাতায়াত করে। আর ঠিক এই মালাক্কা প্রণালীর 40 নটিক্যাল মাইল দূরে ভারতের যে দ্বীপপুঞ্জগুলি রয়েছে তার মধ্যে একটি হলো দ্য গ্রেট নিকোবর দ্বীপ। এখানে এই দ্য গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অনেকগুলি ছোট ছোট দ্বীপ রয়েছে, আর তার ভিতরে একটি দ্বীপে ভারত সরকার তারা 2021 সালে একটি পরিকল্পনা হাতে নেয় যে দ্য গ্রেট নিকোবর দ্বীপে তারা একটি ছোট্ট টাউন মতো তৈরি করবেন এবং সেখানে বিশাল একটি বন্দর বানানো হবে, এবং যার মাধ্যমে প্রচুর পরিমাণ প্রাথমিক পর্যায়ে ধারণা করা হয়েছিল যে বছরে 14 মিলিয়নেরও বেশি কন্টেনার তারা হ্যান্ডেল করবেন। এবং এই দ্য গ্রেট নিকোবর দ্বীপের এই প্রজেক্টটিকে ধারণা করা হয়েছিল প্রথম দিকে যে 92,000 কোটি টাকার একটি প্রজেক্ট হবে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে তারা সেখানে এমন একটি বন্দর তৈরি করতে চাচ্ছিলেন যে বন্দরটি প্রচুর পরিমাণ কন্টেনার সামলাতে পারবে। এই কন্টেনার বা যে জাহাজের মাধ্যমে যে মালামাল আনা নেওয়া করা হয় সেই বিষয়টি ছোট্ট 1 মিনিটে আমাদের বুঝতে হবে, আর তা হলো হংকং একসময় পৃথিবীর সবথেকে বড় ইকোনমিক হাব ছিল। যখন তারা ব্রিটিশদের অধীনে ছিল, অর্থাৎ 1997 সালের পূর্বে, তখন সারা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য হতো তার মধ্যে বিরাট একটি ভূমিকা ছিল হংকংয়ের। তাহলে ছোট্ট একটি দ্বীপ তার এত বিরাট ভূমিকা কেন ছিল? আর তার কারণ হলো এই যে সারা পৃথিবীর থেকে কন্টেনার এনে বা জাহাজে বিভিন্ন জিনিসপত্র এনে এই হংকংয়ে রাখা হতো এবং পরবর্তীতে সেখান থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। 1990-এর দশকের আগ থেকেই এই ব্যাপারটি ধীরে ধীরে তারা সিঙ্গাপুরেও শিফট করে দেয়। অর্থাৎ সিঙ্গাপুর নামে যে ছোট্ট একটি দ্বীপ আছে যার জীবনযাত্রার মান অনেক উন্নত, সেই সিঙ্গাপুর 1980 সালের পূর্বেও খুব একটা উন্নত ছিল না। তাহলে এই সিঙ্গাপুর কিভাবে উন্নতি করলো? তারা একটি সিম্পল পথ অবলম্বন করলো, আর তা হলো এই যে সিঙ্গাপুর দ্বীপে সারা পৃথিবীর থেকে কন্টেনার বা জাহাজে করে জিনিসপত্র এনে তা রাখা হতো। দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে জাহাজ মালামাল বা জিনিসপত্র পরিবহন করে তারা নিয়মিত শিডিউল নাও পেতে পারে। তখন দিনের পর দিন জাহাজ আটকে থাকলে বিরাট অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, আর সেই কারণে বিভিন্ন দেশ, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন রকমের যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন তারা তাদের এই সিঙ্গাপুরে এসে তাদের কন্টেনার বা জিনিসপত্র সেখানে রেখে দেন। পরবর্তীতে শিডিউল পাওয়া গেলে সেখান থেকে কন্টেনার বা জিনিসপত্র আবার তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তাতে করে জাহাজগুলোকে আর দিনের পর দিন অলস হয়ে পড়ে থাকতে হয় না এবং তাদের অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হতে হয় না। এবং মূলত এই সিঙ্গাপুর সারা পৃথিবীর, বিশেষ করে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশের যে ব্যবসা বাণিজ্য বা কন্টেনার আদান প্রদানের মূল স্থানে পরিণত হয়। এবং সেই কারণে পৃথিবীর বিরাট বড় যে ব্যবসা বাণিজ্যের কোম্পানিগুলো রয়েছে তাদের অনেকেরই হেডকোয়ার্টার বা আঞ্চলিক অফিস এই সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুর এখনো পর্যন্ত এই সারা পৃথিবীর কন্টেনারগুলি তাদের সিঙ্গাপুরে রাখতে দিয়ে এবং তাদের মাধ্যমে বিজনেস করতে দিয়ে সিঙ্গাপুর এখনো ব্যবসা করে যাচ্ছে এবং সিঙ্গাপুর এত উন্নত। যেহেতু নিকোবর দ্বীপের অবস্থান সিঙ্গাপুর থেকে খুব একটা বেশি নয়
এবং এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশের ঠিক মাঝামাঝি জায়গায়। সেই কারণে মালাক্কা এবং সিঙ্গাপুর প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যাতায়াত করে, এই দ্য গ্রেট নিকোবর প্রজেক্টটি সম্পূর্ণ হয়ে গেলে তখন দেখা যাবে যে তারা তাদের কন্টেনার বা জাহাজে করে জিনিসপত্র এনে এই নিকোবর দ্বীপে রাখতে পারবে এবং সেখান থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। অর্থাৎ হংকং এবং সিঙ্গাপুর যেভাবে তারা বিজনেস মডেল দাঁড় করিয়েছিল যে সারা বিশ্বের যে ব্যবসা বাণিজ্যগুলো হয় তার একটি বিরাট মাধ্যম হলো এই হংকং এবং সিঙ্গাপুর, এবং যদি দ্য গ্রেট নিকোবর দ্বীপে যদি এই বন্দরটি প্রতিষ্ঠিত হয় তখন তারাও আরেকটি কেন্দ্রে পরিণত হবে। সারা পৃথিবীর বিভিন্ন দেশের কন্টেনার তারা হ্যান্ডেল করবে কিনা বা সারা পৃথিবীতে কি বিজনেস হবে সেটি বাদ দিয়েও এই দ্য গ্রেট নিকোবর আইল্যান্ডের যে বন্দরটি তা ভারতের জন্য অত্যন্ত লাভজনক একটি প্রজেক্ট হবে। তার কারণ হলো এই যে ভারতের বিভিন্ন বন্দরে যে লক্ষ লক্ষ কন্টেনার তারা হ্যান্ডেল করে সেটি অনেক সময় জাহাজে তাদের শিডিউল না পাওয়ার কারণে অনেক দিন এই জাহাজ আটকে থাকে। আর যদি গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্টটি শেষ হয় তবে ভারত নিজেদের যে কন্টেনার তাও তারা এই গ্রেট নিকোবর আইল্যান্ড দ্বীপে রাখতে পারবে। এর পাশাপাশি আরেকটি যে বিষয় উঠে আসছে তা হলো দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড দ্বীপে একটি নাকি সামরিক ঘাঁটি করা হবে এবং বিভিন্ন মিডিয়াতে তাই নিয়ে তোড়জোড় যে সামরিক ঘাঁটি কেন এখানে করা প্রয়োজন। যদিও এই বিষয়ে খুব একটা স্পষ্টতা সামনে নেই, কিন্তু অনেকেই এ নিয়ে কথা বলছেন যে ইরানের পাশে যে হরমুজ প্রণালী সেটি হরমুজ প্রণালীকে আটকে দিয়ে আজকে ইরান যেমন সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যে একটি বিরাটভাবে প্রভাব বিস্তার করেছে, অনেকে বলছেন ভারত যদি এই দ্য গ্রেট নিকোবর আইল্যান্ডে একটি সামরিক ঘাঁটি তৈরি করে তবে এই মালাক্কা এবং সিঙ্গাপুর প্রণালী দিয়ে যেসব জাহাজ যায় তার উপরেও ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং সেক্ষেত্রে ভারত আপৎকালীন সময়ে বা যুদ্ধের সময় তাদের এই সামরিক ঘাঁটির মাধ্যমে সারা বিশ্বের অর্ধেকেরও বেশি ব্যবসা বাণিজ্যকে বিরাটভাবে নিয়ন্ত্রিত করতে পারবে। সেটি কি হবে সেটি মূলত ভবিষ্যতের বিষয়, তবে সামরিক ঘাঁটি বা যদি বিরাট একটি কন্টেইনার বন্দর এখানে প্রতিষ্ঠিত হয় তবে এতে কোনো সন্দেহই নেই যে তা ভারতের ব্যবসা বাণিজ্যের জন্য বা ভারতের নিজের নিরাপত্তার জন্য বিরাট একটি লাভজনক বা সুবিধের দিক হবে। আর সেই কারণে এই নিকোবর আইল্যান্ডের যে প্রজেক্টটি সেটি নিয়ে ভারতের এত আগ্রহ। এখন কথা হচ্ছে তাহলে বিরোধিতা কেন? যথারীতি আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদেরকে আবার সহায়তা করছেন অনেক বলিউডের বা বিভিন্ন সিনেমা জগতের সেলিব্রিটি, আর তাদের সাথে আবার যোগ দিয়েছেন ভারতেরই নিজেদের মধ্যকার এক শ্রেণীর রাজনীতিবিদরা। তারা যে কোনো মূল্যেই এই প্রজেক্টটি বন্ধ করতে চান। এর কারণ কি? কারণ এই প্রজেক্টটি যেসব প্রভাবশালী দেশ যাদের এই প্রজেক্টটি হলে ক্ষতি হবে তাদের জন্য এই প্রজেক্টটি বন্ধ করা প্রয়োজন, কিন্তু ভারতের জন্য এই প্রজেক্টটি বন্ধ করার কারণ কি? কারণ এখানেও অর্থাৎ দ্য গ্রেট নিকোবর প্রজেক্টেও তাদের একই যুক্তি। সেই যুক্তি কি? তা হলো পরিবেশের ক্ষতি হবে, গাছ কাটা হবে, স্থানীয়দের অনেক ক্ষতি হবে এবং এই যুক্তি দিয়ে তারা যে কোনো মূল্যে নিকোবর প্রজেক্ট বন্ধ করাতেই চাচ্ছে। এমনকি ভারতের অনেক বড় বড় রাজনীতিবিদরা সম্প্রতি নিকোবর আইল্যান্ড ভিজিটও করেছেন এবং তারা পত্রিকাতেও লেখালেখি করেছেন যাতে করে এই নিকোবর আইল্যান্ড প্রজেক্ট যে কোনো মূল্যে বন্ধ করা হয়। একই কারণ, পরিবেশ এবং স্থানীয়দের ক্ষতি। কিন্তু প্রথম কথা হচ্ছে যে যারা এসি গাড়িতে ঘুরে বেড়ান, যারা এসি বাড়িতে বসবাস করেন তাদের মুখে পরিবেশের কথা ঠিক একটা মানায় না, কারণ তারা এই বিলাসবহুল জীবন যাপন করে যে পরিমাণ পরিবেশের ক্ষতি করেন তারপর তাদের আর এই পরিবেশের কথা বলাটা ঠিক উচিত নয়। পৃথিবীর যে কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্টেই সেখানে করতে গেলে কিছুটা পরিবেশের ক্ষতি হয়েই থাকে। এই বিষয়টি এই নগরায়নের যুগে প্রকৃতপক্ষে আমাদের একটি গলার কাটা। আপনি যদি নগর বানাতে চান, বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্ট হাতে নেন, তখন প্রকৃতপক্ষে কিছু পরিবেশের ক্ষতি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কিছু গাছ কাটা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে এই পরিবেশ যাতে ভালো থাকে সেই কারণে
অন্যান্য ক্ষেত্রে যাতে পরিবেশের আরো ডেভেলপমেন্ট করা যেতে পারে সেই চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। পৃথিবীতে আজকে যারা উন্নত দেশ বলে পরিচিত, সেটা পশ্চিমা বিশ্বে হোক বা সম্প্রতিকালের চায়নাও হোক, তারা যে পরিমাণ ডেভেলপমেন্টাল প্রজেক্ট হাতে নিয়েছে, তাদের প্রত্যেকটি ডেভেলপমেন্টাল প্রজেক্টের পিছনেই পরিবেশের ক্ষতি হয়েছে। আজকে আমরা যারা আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলি বা ভারতীয় উপমহাদেশের দেশগুলি, তারা যখনই কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্ট হাতে নেই, তখনই নানাভাবে পরিবেশবিদরা বা মানবাধিকার যে বিভিন্ন গ্রুপ রয়েছেন তারা ছুটে আসেন। কিন্তু যখন সারা পৃথিবীতে নানা রকমের ডেভেলপমেন্টাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ এবং চায়নাতে, সে সময় তাদের এই সব কথা আর খেয়াল থাকে না, তখন পরিবেশও আর তাদের মাথায় থাকে না। সে কারণে আজকে বিভিন্ন উন্নত দেশ যে পরিমাণ ডেভেলপমেন্ট তারা করতে পেরেছে, আমাদের তৃতীয় বিশ্বে সেই পরিমাণ আমরা করতে সমর্থ হইনি। আর সেই কারণে দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট থেকে পিছিয়ে আসার কোনো কারণই নেই। কেন যে এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের সাথে সিনেমা জগতের বিভিন্ন সেলিব্রিটি আর তাদের সাথে যোগ দিয়েছেন এক শ্রেণীর সুবিধাবাদী রাজনীতিবিদ কেন গলা ফাটিয়ে চিৎকার করছেন এবং দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্টের বিরুদ্ধে কথা বলছেন, সেই বিষয়টিও আমার মাথায় ঢোকে না। এই যারা আজ এইসব প্রজেক্টের বিরোধিতা করছেন, তারাই আবার বিদেশ থেকে বা ইউরোপ আমেরিকা থেকে ঘুরে এসে বলেন যে আমাদের দেশ খুবই পচা, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এ ভালো না, তা ভালো না। কিন্তু প্রশ্ন হলো যে যদি আপনি সমস্ত ফ্যাসিলিটি চান, দেশটাকে চান যে উন্নত দেশের মতো করতে, সেক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্টাল প্রজেক্ট হাতে নিতেই হবে। আর সেই জন্য দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট যদি বাস্তবায়িত হয়, তবে তাতে ভারতের ব্যবসা বাণিজ্যের যেমন প্রচণ্ড সহায়তা হবে, তেমনিভাবে ভারতের সামরিক ঘাঁটি যদি সেখানে প্রতিষ্ঠিত হয়, তবে ভারতের নিরাপত্তা তথা ভারত মহাসাগরের উপরেও ভারতের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে। আর সেটি হলে সমস্যা হতে পারে পৃথিবীর বিভিন্ন শক্তিশালী বা পাওয়ারফুল দেশের। তবে তাহলে ভারতের কেন সমস্যা হবে, সেই ব্যাপারটি আমার বোধগম্য হয় না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।